নমস্কার। আজকে আমরা পিটার থিলের লেখা 0 to 1 এই বইটা নিয়ে একটু গভীর আলোচনা করব। হ্যাঁ, বইটা অনেকেই হয়তো পড়েছেন বা এর নাম শুনেছেন। ঠিক। পেপ্যালের সহ-প্রতিষ্ঠাতা, ফেসবুকের একদম প্রথম দিকের একজন অত্যন্ত প্রভাবশালী বিনিয়োগকারী তিনি। তো থিলের চিন্তাভাবনা, মানে যেভাবে উনি ইনোভেশন, স্টার্টআপ, ভবিষ্যৎ তৈরির দিকে তাকান, সেটা কিন্তু বেশ অন্যরকম। একদমই। আর আমরা আজকে এই বইয়ের এর মূল বিষয়বস্তু সারসংক্ষেপ এগুলোকে ধরেই এগোবো। আমাদের লক্ষ্যটা কি? শুধু থিলের দর্শন জানা? না, শুধু জানা নয়, বরং উনি কেন এমনটা ভাবেন, ওনার যুক্তির পেছনের কারণগুলো সেগুলো একটু খতিয়ে দেখা। কিভাবে একটা নতুন কোম্পানি শুধু ব্যবসাই করে না, বরং ভবিষ্যৎ তৈরি করে? হ্যাঁ, আক্ষরিক অর্থেই ভবিষ্যতের একটা অংশ তৈরি করে। থিলের চোখে সেটাই দেখার চেষ্টা করব আমরা। আচ্ছা, তাহলে একদম শুরুতেই আসা যাক ওই কনসেপ্টটা, যেটা সবচেয়ে বেশি আলোচনা হয়, 0 to 1। শব্দটা তো খুব চালু, কিন্তু এর আসল মানেটা কি? আর এটা কেন এত জরুরি যে উনি বইয়ের নামই এটা দিলেন? কিভাবে এটা, ওই যে বললেন 1 to n, তার থেকে আলাদা? অবশ্যই, এখান থেকেই শুরু করা যাক। দেখুন, থিলের মূল যুক্তিটা হলো পৃথিবীতে উন্নতি বা অগ্রগতি হয় দুভাবে। দুভাবে? আচ্ছা। একটা হলো গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন। এটাকে উনি বলছেন 1 to n, মানে 1 থেকে n। 1 to n এর মানে কি? এর মানে হলো যা ইতিমধ্যে কাজ করছে, যা সফল, সেটারই কপি তৈরি করে আরও ছড়িয়ে দেওয়া। ধরুন আমেরিকায় স্মার্টফোন তৈরি হয়, চীনে যদি কেউ ঠিক সেরকমই স্মার্টফোন তৈরি করে, সেটা হলো 1 to n। একটা সফল মডেলকে কপি করে সংখ্যা বাড়ানো। বুঝেছি, মানে অনুকরণ করা। বা ধরুন একটা সফল রেস্টুরেন্ট আছে, সেই একই মডেলে আরও 10টা শাখা খোলা হলো। একদম। এটা স্কেল বাড়ায়, কিন্তু একদম নতুন কিছু আনে না। আচ্ছা, আর দ্বিতীয় পথটা? দ্বিতীয় পথটা হলো টেকনোলজি বা প্রযুক্তি। এখন থিলের কাছে প্রযুক্তি মানে কিন্তু শুধু কম্পিউটার বা সফটওয়্যার নয়। ও, তাহলে? প্রযুক্তি মানে হলো যে কোনো নতুন এবং আগের চেয়ে ভালো উপায়ে কিছু করা। এনিথিং নিউ অ্যান্ড বেটার। এই যে প্রযুক্তিগত অগ্রগতি, এটাই হলো 0 to 1, 0 থেকে 1। 0 to 1 মানে এমন কিছু তৈরি করা যা আগে ছিলই না। ঠিক, একেবারে শূন্য থেকে শুরু করে একে পৌঁছানো, সম্পূর্ণ নতুন কিছুর জন্ম দেওয়া। কিন্তু এই পার্থক্যটা এত গুরুত্বপূর্ণ কেন? মানে 1 to n মডেলেও তো গ্রোথ হচ্ছে, ব্যবসা বাড়ছে, তাহলে নতুন কিছু তৈরির ওপর থিল এত জোর দিচ্ছেন কেন? কারণটা বেশ গভীর। থিল মনে করেন লম্বা সময়ের জন্য টিকে থাকা, মানে সাস্টেনেবিলিটি, আর সত্যিকারের প্রগতি, সেটা আসে ওই 0 to 1 থেকেই। 1 to n প্রক্রিয়ায় কি হয়? একই জিনিস সব জায়গায় ছড়িয়ে পড়ে। পৃথিবীটা সমতল হয় হয়তো, কিন্তু নতুন কোনো সম্ভাবনা তৈরি হয় না। আর 0 to 1? 0 to 1 ভবিষ্যৎকে একটা নতুন দিকে নিয়ে যায়। এটা একটা লাফ, একটা কোয়ান্টাম লিপ, যা পৃথিবীকে বদলে দেয়। থিলের মতে স্টার্টআপগুলোর আসল কাজ হওয়া উচিত এই 0 to 1 পথটা তৈরি করা। মানে নতুন প্রযুক্তি উদ্ভাবন করা? হ্যাঁ, শুধু অনুকরণ না করে সৃষ্টি করা। পেপ্যালের উদাহরণটা কি এখানে খাপ খায়? অনলাইন পেমেন্ট তো একেবারে অচেনা ধারণা ছিল না হয়তো, কিন্তু ইন্টারনেটে এত সহজে আর নিরাপদে টাকা পাঠানো, সেটা পেপ্যালই প্রথম এনেছিল বলতে গেলে। তারা তো শুধু পুরনো সিস্টেমকে একটু ভালো করেনি, তারা একটা নতুন বাজারই তৈরি করে ফেলেছিল। এটা কি 0 to 1 এর ভালো উদাহরণ? অবশ্যই, খুব ভালো উদাহরণ। এটা শুধু পুরনো সমস্যার নতুন সমাধান ছিল না, এটা অনলাইন কমার্স, অনলাইন যোগাযোগের জন্য একটা নতুন পরিকাঠামো, একটা ইকোসিস্টেম তৈরি করেছিল। আর এখানেই থিলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ এবং হ্যাঁ, কিছুটা বিতর্কিতও বটে সেই ধারণাটা চলে আসে। কোনটা? প্রতিযোগিতা বনাম মোনোপলি। এই যে পেপ্যাল একটা নতুন পথ খুলে দিল, তার ফলে তারা বাজারে একটা প্রায় অপ্রতিদ্বন্দ্বী জায়গা পেয়েছিল শুরুতে। হ্যাঁ, ওই বিখ্যাত কথাটা, কম্পিটিশন ইজ ফর লুজার্স, মানে প্রতিযোগিতা নাকি পরাজিতদের জন্য। এটা নিয়ে তো কথা বলতেই হবে। হ্যাঁ, কথাটা শোনার মতো। আমরা তো ব্যবসার জগতে সবসময় শুনি যে হেলদি কম্পিটিশন ভালো, কাস্টমারদের লাভ হয়, নতুন ইনোভেশন আসে। আর থিল বলছেন ওসব লুজারদের কারবার। বেশ উস্কালিমূলক তো বটেই। এর পেছনে যুক্তিটা কি? উনি কি সব ধরনের প্রতিযোগিতাকে খারাপ বলছেন? না, ঠিক ওভাবে নয়। থিলের যুক্তিটা একটু অন্য দিক থেকে দেখতে হবে। উনি বলছেন যখন অনেকগুলো কোম্পানি একই জিনিস নিয়ে খুব হাড্ডাহাড্ডি লড়াই করে, মানে যাকে বলে রেড ওশন।
অনেকটা তাই। তখন তাদের প্রধান লক্ষ্য কি হয়ে দাঁড়ায়? একে অপরকে টেক্কা দেওয়া, দাম কমানো, মার্কেট শেয়ারের খুব সামান্য অংশ দখল করা। ঠিক। এই লড়াইয়ে লাভের মার্জিন কমে যায়, মানে প্রায় শূন্যে নেমে আসে। কোম্পানিগুলো তখন শুধু টিকে থাকার জন্যই লড়াই করে। মৌলিক কিছু ভাবার, নতুন কিছু করার রিসোর্স বা মানসিকতা কোনোটাই থাকে না। আচ্ছা। থিলের ভাষায় এই তীব্র প্রতিযোগিতা আসলে একটা যুদ্ধের মতো, যেখানে সবাই কমবেশি আহত হয়, কিন্তু আখেরে বড় লাভ কারোরই হয় না। তাই উনি বলছেন, এই রাস্তায় যাওয়াটা মানে জেনে বুঝে এই তীব্র প্রতিযোগিতায় নামাটা একরকম পরাজয় মেনে নেওয়ার শামিল। তার মানে উনি বলছেন, ওই ভিড়ের মধ্যে না গিয়ে এমন কিছু তৈরি করো যেখানে তোমার সাথে প্রতিযোগিতা করার মতো আপাতত কেউ নেই। একদম, অর্থাৎ একচেটিয়া বাজার বা মনোপলি তৈরি করা। কিন্তু মনোপলি শব্দটা শুনলেই তো আমাদের মনে একটা নেগেটিভ ছবি ভাসে। দাম বাড়িয়ে দেওয়া, কম্পিটিশন আসতে না দেওয়া, কাস্টমারদের ঠকানো। ঠিক। আর এখানেই থিল মনোপলি শব্দটাকে একটু অন্যভাবে ব্যবহার করছেন। উনি জোর করে বাজার দখল করা বা ধরুন অনৈতিক উপায়ে তৈরি করা মনোপলির কথা বলছেন না। তাহলে ওনার মনোপলিটা কি? তার কাছে মনোপলি মানে হল এমন একটা কোম্পানি যে এমন দারুণ, এমন ইউনিক কিছু তৈরি করেছে যে তার কাছাকাছি কোনো অল্টারনেটিভ বা বিকল্পই নেই। উদাহরণ? সবচেয়ে সহজ উদাহরণ গুগল, সার্চের ক্ষেত্রে। গুগল কি জোর করে অন্যদের সার্চ ইঞ্জিন বন্ধ করে দিয়েছে? না তো। তারা এত ভালো একটা প্রোডাক্ট বানিয়েছে যে মানুষ আর অন্য কিছু ব্যবহারের কথা সেভাবে ভাবেনি। আচ্ছা, আচ্ছা। এই ধরনের মনোপলিকে থিল বলছেন ক্রিয়েটিভ মনোপলি, সৃজনশীল মনোপলি। এটা কোম্পানিকে লম্বা সময় ধরে ভালো মুনাফা করার সুযোগ দেয়। আর সেই মুনাফাটা তারা আমার নতুন ইনোভেশনে লাগাতে পারে। ঠিক তাই, তারা আবার নতুন গবেষণা, নতুন 0 to 1 কিছু করার জন্য বিনিয়োগ করতে পারে। এটা একটা পজিটিভ সাইকেল তৈরি করে। এটা একটা ইন্টারেস্টিং পার্সপেক্টিভ। মানে মনোপলি এখানে শ্রেষ্ঠত্বের পুরস্কার, শোষণের উপায় নয়। একদম। গুগল, ফেসবুক বা হয়তো অ্যাপেলের আইফোন ইকোসিস্টেম, এরা তো নিজেদের ক্ষেত্রে এতটাই ইউনিক যে সরাসরি প্রতিযোগী পাওয়া কঠিন। হ্যাঁ, এরা 1 to n গ্রোথ তো করেছেই, কিন্তু নিজেদের জায়গাটা ধরে রাখতে বারবার 0 to 1 ইনোভেশনও করেছে। তার মানে এরা শুধু বাজারের নিয়মে চলেনি, নিজেদের জন্য নতুন নিয়ম তৈরি করেছে। ঠিক। থিগের মতে প্রত্যেকটা সফল ব্যবসায়ী আসলে কোনো না কোনো দিক থেকে একটা মনোপলি। আর এই মনোপলি তৈরির মূলে কি থাকে? কি? অনন্য আইডিয়া। আর সেই আইডিয়াকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা। উনি প্রায়ই বলেন, ব্যবসার সবচেয়ে বড় রহস্যগুলো নাকি আমাদের চোখের সামনেই থাকে, শুধু আমরা প্রশ্ন করি না বা একটু অন্যভাবে ভাবি না। এই অন্যভাবে ভাবা বা ইউনিক আইডিয়ার শক্তি, এটা নিয়ে থিল বইতে অনেক জোর দিয়েছেন। উনি বলছেন, এমন সমস্যার সমাধান খোঁজো যা গুরুত্বপূর্ণ আর জানি আগে কেউ সেভাবে আজ করেনি। হ্যাঁ, এটা আবার সেই 0 to 1 এর মূল কথাই ফিরে আসছে। কিন্তু মুশকিল হলো এমন আইডিয়া খুঁজে পাওয়া বা পেলেও সেটার উপর ভরসা করা। এটাই তো সবচেয়ে কঠিন, তাই না? অবশ্যই। আর এখানেই আসে উদ্যোক্তার মাইন্ডসেট বা মানসিকতার প্রশ্নটা। থিলের মতে শুধু ভালো আইডিয়া থাকলেই হবে না, আর কি লাগবে? প্রয়োজন সিক্রেট খুঁজে বের করার মানসিকতা। মানে এমন গুরুত্বপূর্ণ সত্যি যা খুব কম লোক জানে বা বিশ্বাস করে। এই সিক্রেট প্রকৃতি নিয়ে হতে পারে, মানুষ নিয়ে হতে পারে, যে কোনো কিছু। সিক্রেট মানে গোপন কিছু। হ্যাঁ, বলতে পারেন সফল উদ্যোক্তারা এই ধরনের সিক্রেট খুঁজে বের করেন এবং তার উপর ভিত্তি করে ব্যবসাটা দাঁড় করান। হুম। এর জন্য কি লাগে? অসাধারণ কনভিকশন, মানে দৃঢ় বিশ্বাস। হুম। প্রচলিত ধ্যান ধারণাকে চ্যালেঞ্জ করার সাহস লাগে, আর অবশ্যই ঝুঁকি নেওয়ার মানসিকতা। এই প্রসঙ্গে থিলের আরেকটা খুব ইন্টারেস্টিং কথা আছে। আপাত দৃষ্টিতে একটু কন্ট্রাডিক্টরি মনে হয়। উনি বলেন, বোল্ড আইডিয়াজ আর সেফার দেন স্মল ওয়ান্স। হ্যাঁ, এটা দারুণ একটা পয়েন্ট। মানে বড় আর সাহসী আইডিয়াগুলো নাকি ছোট সাধারণ আইডিয়ার চেয়ে বেশি নিরাপদ। এটা কিভাবে সম্ভব? আমরা তো ভাবি আইডিয়া যত বড়, ঝুঁকি তত বেশি। ঠিক, কিন্তু থিলের যুক্তিটা এখানেও ওই প্রতিযোগিতার ধারণার সাথে জড়িয়ে আছে। কিভাবে? উনি মনে করেন, যদি আপনার আইডিয়াটা ছোটখাটো হয়, সাধারণ, বা ধরুন নীলমান জিনিসের সামান্য উন্নতি, মানে 1 to n এর কাছাকাছি, তাহলে কি হবে? কি? আরও অনেকেই একই রকম ভাববে বা খুব সহজেই আপনার পথটা কপি করে ফেলবে।
ফলে আপনাকে সেই তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হবে, সফল হবার চান্স কমে যাবে। আচ্ছা। কিন্তু যদি আপনার আইডিয়াটা সত্যিই বড় হয়, মৌলিক আর যথেষ্ট সাহসী, মানে 0 to 1 টাইপের, তাহলে খুব কম লোকই সেটার কথা ভাববে, বা ভাবলেও সেটা নিয়ে কাজ করার ঝুঁকিটা নেবে না। মানে প্রতিযোগী কম থাকবে। অনেক কম। তাই থিলের মতে যদি আপনি ওই সাহসী আইডিয়াটাকে ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে লম্বা দৌড়ে সেটাই আপনাকে বেশি নিরাপত্তা দেবে আর বড় সাফল্যও এনে দেবে। বাহ, এটা তো একটা প্যারাডক্সের মতো শোনালেও এর পেছনে গভীর স্ট্র্যাটেজিক চিন্তা আছে। একদম। তার মানে শুধু বড় স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্নের পেছনে শক্তপোক্ত পরিকল্পনা, বাস্তবায়নের কৌশলও লাগবে। থিল বইতে সফল স্টার্টআপ তৈরির জন্য কয়েকটা মূল সূত্রের কথাও তো বলেছেন, তাই না? হ্যাঁ, বেশ কিছু জরুরি বিষয়ের কথা বলেছেন। এগুলোকে উনি প্রায় স্তম্ভের মতো দেখেন একটা 0 to 1 কোম্পানি তৈরির জন্য। কি কি সেগুলো একটু শুনি। প্রথমত প্রযুক্তি, মানে আপনার এমন কোনো মৌলিক টেকনোলজি বা পদ্ধতি থাকতে হবে যা অন্যদের থেকে অন্তত 10 গুণ ভালো। 10 গুণ? সামান্য উন্নতিতে হবে না? না, থিলের মতে একটা বড় লাফ দরকার, এমন কিছু যা নকল করা কঠিন। দ্বিতীয়ত টাইমিং বা সময়জ্ঞান। আপনি যে বাজারে ঢুকছেন সেই সময়টা কি ঠিক, খুব আগে বা খুব পরে এলে হবে না। ঠিক। তৃতীয়? তৃতীয় হল মনোপলি, মানে শুরু থেকেই বাজারের একটা ছোট নির্দিষ্ট অংশকে পুরোপুরি দখল করার প্ল্যান থাকতে হবে। বিশাল বাজারে 1% শেয়ারের চেয়ে ছোট বাজারে 100% শেয়ার অনেক ভালো। ইন্টারেস্টিং। এরপর তো টিমের কথা আসে, তাই না? উনি টিমের ওপর সাংঘাতিক জোর দিয়েছেন। অসাধারণ গুরুত্ব দিয়েছেন। বলছেন টিমের সদস্যরা শুধু স্কিলড হলেই হবে না, তাদের মধ্যে একটা গভীর বোঝাপড়া, একটা কমন কালচার বা সংস্কৃতি থাকা দরকার। উনি তো প্রায় একটা কাল্টের মতো পরিবেশের কথা বলেছেন। এটা কি একটু বাড়াবাড়ি শোনাচ্ছে না? শব্দটা একটু বিতর্কিত মানছি, কিন্তু থিলের যুক্তিটা হলো একটা স্টার্টআপের শুরুর দিকের চ্যালেঞ্জগুলো এত কঠিন থাকে, টিমের মধ্যে যদি ওই অত্যন্ত শক্তিশালী বাঁধন, বিশ্বাস আর লক্ষ্যের স্বচ্ছতা না থাকে, তাহলে ওই ঝড় সামলানো প্রায় অসম্ভব। শুধু টাকার জন্য নয়, একসাথে কিছু একটা তৈরি করার, ইতিহাস গড়ার স্বপ্ন, এটাই টিমকে ধরে রাখে। তাই তিনি মনে করেন ফাউন্ডাররা, প্রথম দিকের কর্মীরা, তারা কিভাবে একসাথে কাজ করছেন, তাদের কেমিস্ট্রি কেমন, এটা ব্যবসার সাফল্যের জন্য ভীষণ জরুরি। এটা শুধু প্রফেশনাল সম্পর্ক নয়, তার চেয়েও বেশি কিছু। আচ্ছা, তারপর? তারপর আছে ডিস্ট্রিবিউশন বা বিপণন। থিল মনে করিয়ে দেন প্রোডাক্ট যতই ফাটাফাটি হোক, সেটা লোকের কাছে পৌঁছনোর রাস্তাটা যদি ঠিক না থাকে, তাহলে লাভ নেই। সেলস, ডিস্ট্রিবিউশনকে একদম হেলাফেলা করা চলবে না। ষষ্ঠ পয়েন্টটা কি? স্থায়িত্ব বা ডিউরেবিলিটি। আপনার ব্যবসার মডেলটা কি আগামী 10-20 বছর টিকবে? ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য প্ল্যান আছে কি? লং টার্ম ভিশনটা খুব জরুরি। আর সপ্তম, যেটা হয়তো সবচেয়ে মৌলিক। হ্যাঁ, সেই সিক্রেট বা গোপন সত্য। আপনার ব্যবসা কি এমন কোনো ইউনিক ইনসাইট বা সত্যের উপর দাঁড়িয়ে, যা অন্যরা দেখেনি বা বিশ্বাস করেনি? এই 7টা পয়েন্ট। থিল মনে করেন এই 7টা প্রশ্ন করলে বোঝা যায় একটা ব্যবসার সত্যি 0 to 1 হওয়ার সম্ভাবনা আছে কিনা। আর তিনি জোর দেন যে এই প্রত্যেকটা ক্ষেত্রে শক্তিশালী হওয়া দরকার, শুধু একটা বা দুটোতে ভালো হলে চলবে না। এই সূত্রগুলো শুনলে মনে হচ্ছে স্টার্টআপ তৈরি করাটা একটা ভীষণ জটিল আর গভীর চিন্তার কাজ। মানে শুধু একটা ভালো আইডিয়ার কিছু টাকা থাকলেই হয় না। একদমই না। লম্বা সময়ের প্ল্যান, ঠিকঠাক টিম, বাজারের গভীর জ্ঞান, অনেক কিছু দরকার। ঠিক। থিল ওই শর্ট টার্ম লাভ বা চটজলদি জনপ্রিয়তার দিকে তাকান না। উনি জোর দেন লং টার্ম ভ্যালু তৈরি আর স্থায়িত্বের ওপর। উনি ওই লিন স্টার্টআপ মডেল, মানে ক্রমাগত পরীক্ষা করে ছোট ছোট উন্নতি করার যে ধারণা, সেটার কিছুটা সমালোচনাও করেন। কেন? ওটা তো বেশ জনপ্রিয় মডেল। কেন থেল মনে করেন যদি সত্যি বড় কিছু করতে হয়, মানে 0 to 1 অর্জন করতে হয়, তাহলে একটা স্পষ্ট, সাহসী ভিশন নিয়ে এগোতে হবে। শুধু মার্কেট ফিডব্যাকের উপর নির্ভর করে স্ট্যান্ডিং পথ বদলালে সেই বড় লক্ষ্যে পৌঁছানো কঠিন। উনি একটা ডেফিনেট ফিউচার বা সুনির্দিষ্ট ভবিষ্যতের ছবি দেখতে পাওয়ার কথা বলেন। অনিশ্চয়তার মধ্যে ঝাঁপ দেওয়া নয়, বরং একটা পরিকল্পিত ভবিষ্যৎ নির্মাণ করা। আচ্ছা, এই যে এত সব ধারণা, 0 to 1, ক্রিয়েটিভ মনোপলি, বোল্ড আইডিয়া,
ডেফিনিট ফিউচার, এগুলো কি শুধু সিলিকন ভ্যালি টেক স্টার্টআপ বা বিলিয়ন ডলারের ব্যবসার জন্যই কাজের, নাকি এর থেকে আমাদের মতো সাধারণ মানুষ বা ধরুন অন্য ফিল্ডের প্রফেশনালসদেরও কিছু নেওয়ার আছে? আমার তো মনে হয় থিলের চিন্তাভাবনার আবেদনটা অনেক বড়। এর মূল বার্তাটা কি? মূল বার্তাটা হলো ওই যে অনুকরণ বা প্রতিযোগিতার সংস্কৃতি, সেখান থেকে বেরিয়ে এসে নিজের ইউনিক ভ্যালু, নিজের অনন্য যোগ্যতা খুঁজে বের করা এবং সেটাকে লালন করা। মানে যে কোনো ক্ষেত্রেই এটা প্রযোজ্য হতে পারে? হ্যাঁ, সেটা চাকরি হোক, রিসার্চ হোক বা নিজের কোনো পার্সোনাল প্রজেক্ট। আমরা কি শুধু গতানুগতিক পথেই হাঁটছি, মানে 1 to n, নাকি এমন কিছু করার চেষ্টা করছি যা একদম নতুন, যা আমাদের নিজস্বতাকে তুলে ধরে 0 to 1? প্রশ্নটা তাহলে হলো, আমরা কি শুধু নীলবিদ্যমান সিস্টেমে অংশ নিচ্ছি, নাকি নতুন কিছু তৈরি করার চেষ্টা করছি? ঠিক, এই দৃষ্টিকোণ থেকে দেখলে থিলের বইটা শুধু একটা বিজনেস গাইডবুক নয়, এটা আসলে এক ধরনের বলতে পারেন চিন্তার গাইডবুক। কিভাবে আমরা পৃথিবীকে দেখতে পারি আর তাতে নিজেদের অবদান রাখতে পারি। মানে এটা একটা ফিলোসফিও বটে। একদম। থিলের দর্শন আমাদের উৎসাহিত করে শুধু বাজারের যা চাহিদা আছে সেটা মেটানোর জন্য নয়, বরং এমন কিছু তৈরি করার জন্য যা হয়তো মানুষ এখনো জানেই না যে তাদের দরকার। ভবিষ্যতের দিকে তাকানো। হ্যাঁ, এবং সেটাকে সক্রিয়ভাবে তৈরি করার মানসিকতা গড়ে তোলা। এটাই হয়তো 0 to 1 এর সবচেয়ে বড় শিক্ষা। এটা একই সাথে খুব আশাবাদী, আবার খুব চ্যালেঞ্জিং একটা দৃষ্টিভঙ্গি। তাহলে আজকের আলোচনার একদম শেষে এসে যদি আমরা মূল কথাগুলো এক জায়গায় করি, পিটার থিলের মতে সত্যিকারের উন্নতি আসে 0 to 1 জার্নিতে, মানে একদম নতুন কিছু সৃষ্টি করার মাধ্যমে। আর সাফল্যের চাবিকাঠি হল ওই তীব্র প্রতিযোগিতা এড়িয়ে গিয়ে নিজের জন্য একটা ইউনিক জায়গা, একটা ক্রিয়েটিভ মনোপলি তৈরি করা, যেখানে আপনার শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন তোলার সুযোগ কম। ঠিক, থিলের এই বইটা উদ্যোক্তা, ইনোভেটর বা যে কেউই পৃথিবীতে একটা পজিটিভ পরিবর্তন আনতে চান, তাদের জন্য একটা গভীর ইন্সপিরেশনের উৎস হতে পারে। উনি তো শুধু টিকে থাকার কথা বলেননি, উনি এমন কিছু গড়ার কথা বলেছেন যা পৃথিবীকে বদলে দিতে পারে। এই উচ্চাকাঙ্ক্ষাটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। একদম। আর এখানেই আমরা আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে পারি, কি বলেন? অবশ্যই। থিলের এই 0 to 1 নীতি, মনোপলি তৈরির ধারণা, এগুলো মাথায় রেখে একটু ভাবুন তো, আমাদের চারপাশে এমন কোনো ক্ষেত্র বা সমস্যা আছে যেখানে এখনো কোনো স্পষ্ট এক তৈরি হয়নি? মানে এমন কোনো গুরুত্বপূর্ণ শূন্য যা হয়তো আমাদের চেষ্টায় একে পৌঁছাতে পারে? হ্যাঁ, এমন কোনো সিক্রেট যা হয়তো এখনো অনাবিষ্কৃত। আপনার চোখে পড়ছে কি এমন কিছু? এটা নিয়ে ভাবার কিন্তু অনেক অবকাশ আছে।